আগামী ক্লাইমেট ভালনারেবল ফোরামের সম্মেলন মুজিব বর্ষ স্মরণে শেখ হাসিনাকে জানালেন বান কি মুন। পল্লবী থানায় সন্ত্রাসীদের কাছে থাকা বোমা বিস্ফোরণে আহত 5, জঙ্গি সংশ্লিষ্টতা নেই দাবি পুলিশের। করোনায় আরও 35 জনের মৃত্যু, সেবার মানোন্নয়নে আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। ঈদ যাত্রীদের ভিড় নেই রাজধানীর বাস টার্মিনালে, নৌপথে বিশেষ টহলে কোস্টগার্ড। করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নতুন মুদ্রানীতি ঘোষণা, সম্প্রসারণমূলক ও সংকুলানমুখী বলছে কেন্দ্রীয় ব্যাংক। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা, ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, আয় ও ব্যয় কমলেও সঞ্চয় বেড়েছে আওয়ামী লীগে, 33% নারী কোটা সংস্কারে আরও সময় বাড়ানোর অনুরোধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ স্মরণে আয়োজন করা হবে 2021 সালের ক্লাইমেট ভালনারেবল ফোরামের সম্মেলন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপে কথা জানান জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের চেয়ারম্যান বান কি মুন। বিভিন্ন ইস্যুতে প্রায় 12 মিনিট কথা বলেন দুই নেতা। মুন জানান, আগামী সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন কনফারেন্স অনুষ্ঠিত হবে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনার সংকট ও সাইক্লোন আফফানের মতো পরিস্থিতি মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বান কি মুন। গেল বছর দ্বিতীয়বারের মতো 48টি দেশের সংগঠন CBF এর সভাপতির দায়িত্ব নেন শেখ হাসিনা। রাজধানী পল্লবী থানায় ওজন মাপার যন্ত্রের ভেতর থাকা বোমা বিস্ফোরণে আহত হয়েছেন 4 পুলিশ সদস্য সহ 5 জন। পরে সেখানে থাকা আরও 2টি বোমা নিষ্ক্রিয় করে বোম ডিসপোজেবল ইউনিট। বোমাগুলো আটক সন্ত্রাসীদের কাছ থেকে জব্দ করা হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তারা, আর নিরাপত্তা জোরদার করা হয়েছে থানার আশপাশে এলাকায়। দীপু শিকদার রিপোর্ট। ভোর 7টার দিকে থানার ভেতরে বিস্ফোরণ, আহত হন পল্লবী থানার একজন পুলিশ পরিদর্শক সহ 4 পুলিশ সদস্য। এ সময় আহত হন আরও একজন। পুলিশ কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে 3 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ওজন মাপার যন্ত্রের মতো দেখতে একটি ডিভাইস। পরে থানাতেই ঘটে বিস্ফোরণ। বোম ডিসপোজালের কাজে যারা অধিকতর দক্ষ তাদের জন্য ওয়েট করতেছিল, ওই পর্যায়ে এই ভিতর থেকে একটি বিস্ফোরণ ঘটে। এক্সপ্লোজিভ নানা একটি পলানোর সময় অনেক সময় ইউজ করা হয়, কিংবা যারা ভিকটিম তাদেরকে বিভ্রান্ত করার জন্য ইউজ করা হয়, কিংবা পুলিশের হাত থেকে বাঁচার জন্য ইউজ করা হয়। এই জাতীয় একটা উদ্দেশ্য ছিল বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। এরপর আরও 2টো অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আমরা এটা বুঝতে পারছি, এটা জঙ্গি সম্পর্কে আমরা যা বুঝি মিলিটেন্সি বা জঙ্গি বা বিভিন্ন ধর্মের অজুহাতে যারা জঙ্গি তৎপরতা পরিচালিত করে, তারা এই গ্রুপের সদস্য নয়, তারা কোনো না কোনো ক্রিমিনাল গ্রুপের সদস্য। গ্রেফতার হওয়া 3 জনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণে 144তম দিনে আরও 35 জন সহ মোট মৃতের সংখ্যা 3035 জন। দেশের 82টি ল্যাব থেকে 14,187 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 2,960 জন। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে আক্রান্তের সংখ্যা 2,32,194 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,30,292 জন। সুস্থতার হার 56.11%। পরিসংখ্যানে তুলে ধরা হয়েছে, করোনায় মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে পরীক্ষা করা হয়েছে 86% রোগী। বাকি 14% মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,009 জন। এ পর্যন্ত শনাক্ত 2,32,194 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন এবং এ পর্যন্ত 3,035 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%।
সব বিতর্কের অবসান ঘটিয়ে স্বাস্থ্যসেবার মান ভালো করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। দায়িত্ব নেবার পর প্রথম আজ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান তিনি। সেখানে করোনা ইউনিটে রোগীদের চিকিৎসার খোঁজ নেন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সাথে কথা বলেন মহাপরিচালক। কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে সর্বোচ্চ চেষ্টার কথা বলেন তিনি। ঈদের বাকি 2 দিন, তবে ঘরমুখো মানুষের ভিড় নেই বাস স্ট্যান্ডগুলোতে। দূরপাল্লার বাসের সংখ্যাও কম, তাই কিছুটা টিকিট সংকট রয়েছে। অনেকের অভিযোগ, ফোনে বুকিং দিয়েও টিকিট মিলছে না। এদিকে পরিবহন কর্মীরা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই চলছে বাস। মফিউর রহমানের রিপোর্ট। প্রতি ঈদেই শেকড়ে টানে ঢাকা ছাড়েন বিপুল সংখ্যক মানুষ। ঈদযাত্রায় পা ফেলার জায়গা থাকে না বাস স্ট্যান্ডগুলোতে। এবার চিত্র ভিন্ন। ঘরমুখো মানুষের ভিড় নেই গাবতলী বাস স্ট্যান্ডে। অনেক কাউন্টার কর্মী অলস সময় পার করছে। 2-1টি কাউন্টারে বিক্রি হচ্ছে টিকিট, তবে বাস কম। টিকিট না পাওয়ার অভিযোগ আছে কারো কারো। এখানে আসার পর আসলে হতাশই হয়ে যেতে হচ্ছে, কারণ আমি সিট পাই নাই এখন পর্যন্ত। আমি টিকিটের জন্য আসছিলাম রাত্রে অথবা সকালে, কিন্তু টিকিট পাই নাই। এখন পাবো কিনা আদৌ জানি না। যদি না পাই তাহলে আর যাওয়া হবে না। মহাখালী বাস টার্মিনালেও একই অভিন্ন চিত্র, তবে 2-1টি কাউন্টারের সামনে যাত্রী ভিড় থাকলেও বাকিগুলো ফাঁকা। বিক্রেতারা জানান বাস কম বলে মাঝে মাঝে টিকিট সংকট হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে বাসে উঠতে দেওয়া হচ্ছে না বলেও জানান তারা। আমার শিডিউলে 40টা ট্রিপ চলে, সেখানে আমি আজকের সকালে অনলি 5টা ট্রিপ ছাড়ছি। আগে ছিল 40 সিট, এখন হয়ে গেছে 20 সিট। এটা তো সংকট তো হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা আছে। আমরা মেক শিওর করছি যে যাত্রীরাও আপনার মাস্ক পরছে। রাজধানী ছেড়ে যাওয়া বাসগুলোতে জীবাণুনাশক স্প্রে করে যাত্রীদের তোলা হচ্ছে, আর বিধি অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে ছাড়ছে বাস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নৌপথে ঈদ যাত্রা নিরাপদ করতে বিশেষ টহল শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড। টহলকালে স্বাস্থ্যবিধি সহ নৌযানের নিরাপত্তা নিশ্চিত করবেন কোস্টগার্ড সদস্যরা। এ কার্যক্রমে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। আরও জানাচ্ছেন মিনালা দিবা। আপনজন ছেড়ে রাজধানীতে থাকা মানুষ ঈদ উদযাপনে যাচ্ছে গ্রামে। দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রার প্রধান বাহন নৌযান। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে লঞ্চ কর্মীরা। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়াই উঠেছি, সবাইকে মুখে মাস্ক লাগাইতে বলছি। যাত্রীরা বলছেন তারা নিরুপায়, তবে যথাসম্ভব মেনে চলছেন স্বাস্থ্যবিধি। ওনার ব্যবস্থা ছিল যে দূরত্ব বজায় রেখে চলাফেরা অথবা দূরত্ব বজায় রেখে ঢোকা। স্বাস্থ্যবিধি মেনে ঢুকাইছে এবং হ্যান্ড স্যানিটাইজার হাত ওয়াশ করছে এবং মাস্ক ব্যবহার করার জন্য লোক বলছে। আমাদের স্বাস্থ্যবিধি মেনেই আমাদেরকে ঢুকানো হচ্ছে এবং আমরাও স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছি। এবার ঈদযাত্রার প্রেক্ষাপট ভিন্ন। বর্ষার খরস্রোতা নদী, তার উপরে করোনা সংক্রমণের ঝুঁকি। এসব বিবেচনায় ঈদযাত্রা নিরাপদ করতে বিশেষ টহল শুরু করছে বাংলাদেশ কোস্টগার্ড। দেশের সকল নদীবন্দর ও বিভিন্ন ঘাটে এই বিশেষ টহল চলবে ঈদের 1 সপ্তাহ পর্যন্ত, জানালেন কোস্টগার্ড কর্মকর্তা। টহল চলমান থাকবে, যাতে করে যে কোনো সময় কোনো ধরনের নৌযান যদি কোনো দুর্ঘটনায় পতিত হয়, যাতে আমরা সাথে সাথে তাদের রেসপন্স করতে যেতে পারি। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি, যেখানে আমরা এই ধরনের যে নিয়ম সরকারি বিধিনিষেধগুলো রয়েছে, এগুলোর যারা ব্যত্যয় ঘটাচ্ছে তাদেরকে আমরা বিভিন্ন জরিমানা বা সাজা প্রদান করছি। এই বিশেষ কার্যক্রমে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে ডুবুরি দল ও স্পিড বোট সহ কোস্টগার্ডের সদস্যরা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। 2020-21 অর্থ বছরের জন্য সম্প্রসারণমূলক ও সংকুলানমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্য বিবেচনায় রেখে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়। তহিদুর রহমানের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে এবার সংবাদ সম্মেলন ছাড়াই মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নরের লিখিত বক্তব্য ওয়েবসাইটে আপলোড করে ঘোষণা করা হয় নতুন মুদ্রানীতি। ওয়েবসাইট বক্তৃতায় বলা হয়, গেল অর্থবছরের নির্ধারিত লক্ষ্য থেকে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে, তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড স্পর্শ করেছে।
নতুন মুদ্রানীতিতে চলতি অর্থবছরের জন্য মোট অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে 19.3%। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য 14.8%। সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 44.4%। করোনার প্রভাবে অনিশ্চয়তায় সরকার ঘোষিত প্রণোদনা বাস্তবায়ন না হলে মন্দঋণ বাড়বে, আশঙ্কা থাকবে মূল্যস্ফীতি বৃদ্ধির। ঘোষিত মুদ্রানীতিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। এ সময় তিনি মুদ্রানীতির পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেন। এগুলো সত্যি সত্যি কার্যকরী হচ্ছে কিনা, বিশেষ করে প্রণোদনা কর্মসূচিগুলো কার্যকরী হচ্ছে কিনা, সেই জন্য একটা শক্তিশালী মনিটরিং কাঠামো তাদের গড়ে তুলতে হবে এবং ডিজিটাল মনিটরিং এর মাধ্যমে এটা সহজেই গড়ে তোলা যায়। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, স্টেক হোল্ডার্স এবং বাংলাদেশ ব্যাংক মিলে এটা তারা নিশ্চয়ই করবে। সম্প্রসারণমূলক ও সংকুলনমুখী মুদ্রানীতির কারণে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয় মুদ্রানীতিতে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আগের বছরের তুলনায় আওয়ামী লীগের আয় ও ব্যয় দুটোই কমেছে। 2019 পঞ্জিকা বছরে দলটির নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 50,37,43,593 টাকা। আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ইসি সচিবের কাছে আয় ব্যয়ের এই হিসাব জমা দেন। সেই সাথে রাজনৈতিক দলের নিবন্ধন আইনের খসড়ার উপর লিখিত মতামত দিয়েছে আওয়ামী লীগ। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। দুপুরে নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দেয় আওয়ামী লীগের প্রতিনিধি দল। ইসি সচিব মোহাম্মদ আলমগীরের কাছে 2019 পঞ্জিকা বছরের হিসেব ও রাজনৈতিক দল নিবন্ধন আইনের বিষয়ে মতামত জমা দেন তারা। 2019 পঞ্জিকা বছরে সদস্যদের চাঁদা, মনোনয়নপত্র, প্রকাশনা বিক্রি, হল ভাড়া ইত্যাদি থেকে আওয়ামী লীগের আয় 21,41,41,330 টাকা। আগের বছর আয় হয়েছিল 24 কোটি টাকারও বেশি। এবছর খরচ হয়েছে 8,21,00,000 টাকার কিছু বেশি। আগের বছর খরচ হয়েছিল 18,87,80,557 টাকা। 2019 সালের শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বমোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 50,43,43,593 টাকা। এর মধ্যে হাতে নগদ আছে 5,13,717 টাকা এবং ব্যাংকে জমা আছে 50,32,29,876 টাকা। রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আয় ব্যয়ের হিসেব জমা দিতে হয়। যেসব দল বেঁধে দেয়া সময়ে হিসাব দিতে না পারবে তাদের বিষয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ইসি সচিব। সময় না বাড়ালে তখন যে তাদের যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তি জানাই দেওয়া হয়। অনেক সময় হয়তো তার রেজিস্ট্রেশন ক্যান্সেলও করে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হলে সেটাই জানাই দিয়ে যে আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে। দলীয় কমিটিতে 33% নারী কোটা পূরণে 2020 পর্যন্ত বাধ্যবাধকতা থাকলেও তা আরও 5 বছর বাড়াতে আওয়ামী লীগ সুপারিশ করেছে বলে জানান সচিব। কমিটির ন্যূনপক্ষে শতকরা 33 সদস্য পদ 2025 সালের মধ্যে মহিলা সদস্যদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা ধার্য থাকিবে এবং কমিশনের প্রদেয় বার্ষিক প্রতিবেদনে এই লক্ষ্যমাত্রা অর্জনের বিবরণী অন্তর্ভুক্ত করিতে হইবে। আমার শিথিলতা আসছে, সংখ্যার শিথিলতা আসছে নেই। এখন পর্যন্ত 16টি নিবন্ধিত, 10টি অনিবন্ধিত দল ছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান এবং ব্যক্তি রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়ার ওপর মতামত জানিয়েছে। 31 জুলাই শেষ হচ্ছে মতামত জানানোর সময়সীমা। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। কাঁচা চামড়া নতুন দামে ব্যবসায়ীদের সন্তোষ, করোনার প্রভাবে বিক্রি কম হওয়ার আশঙ্কা। মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত হচ্ছে নতুন এলাকা, খাদ্যের সংকটে বানভাসী মানুষ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। নিরাপত্তার সেবার মান এবং বিমানবন্দরে অবকাঠামো উন্নয়নে 1 আগস্ট থেকে বহির্গামী যাত্রীদের থেকে ফি নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, অন্য অনেক দেশের বিমানবন্দরে এই ফি চালু থাকলেও বাংলাদেশে ছিল না। সার্কভুক্ত দেশ ভ্রমণে $5 এবং অন্য দেশের ক্ষেত্রে $10 করে ফি দিতে হবে। জসিম জুয়েলের রিপোর্ট।
বিশ্ব মহামারী করোনার কারণে গত মার্চ থেকে 2 মাসেরও বেশি সময় বন্ধ ছিল আকাশ যোগাযোগ। চালু হলেও এখনও বেশিরভাগ রুটই বন্ধ উড়োজাহাজ চলাচল। বিদেশে ভ্রমণে করোনা নেগেটিভ সার্টিফিকেটও বাধ্যতামূলক করেছে সরকার। এরই মাঝে 22শে জুলাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দর ব্যবহার করে কেউ অন্য গন্তব্যে গেলে তাকে নিরাপত্তা ও উন্নয়ন ফি দিতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশের এয়ারপোর্টে এ ধরনের ফি নেওয়া হয়। বিমানবন্দরের সেবার মান বাড়াতে, অবকাঠামো উন্নয়ন এবং যাত্রীদের নিরাপত্তায় এই ফি নির্ধারণ করা হয়েছে। এটা পৃথিবীর অনেক দেশে আছে, তা আমরা এটা গত বছর থেকে এটার কার্যক্রম শুরু হয়, বাট এটা সরকারের অনুমোদন হয়ে আস্তে আস্তে সময় লেগেছে। সার্ক কান্ট্রির জন্য করা হয়েছে হলো $10, আর নন সার্ক হলো $5, যেটা হলো ডেভেলপমেন্ট চার্জ। করোনায় আয় কমেছে, তবে খরচ বেড়েছে কয়েক গুণ। তাই নতুন আরোপ করা ফি দেওয়ার বিষয়ে যাত্রীরা সহযোগিতা করবে বলে মনে করছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। যারা চলাচল করবেন তাদের হয়তো মনে হবে যে এটা কিন্তু এডিশনাল একটা বার্ডেন মনে হবে, কিন্তু একটা যে একজন সম্মানিত যাত্রী যিনি বিদেশে যাচ্ছেন, একজন 50,000 টাকা 1 লাখ টাকার টিকিট, তার কাছে কিন্তু এটা তত বেশি না বৃদ্ধিটা। বাট এই সামান্য বৃদ্ধি কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের উন্নয়নের জন্য অনেক বেশি প্রভাব ফেলবে। সার্কভুক্ত দেশ এবং এর বাইরে অন্য দেশ ভ্রমণের ক্ষেত্রে ফির পরিমাণ ভিন্ন হবে। রেটটা দুরকম আছে। রেটটা একটা আছে হলো সার্ক কান্ট্রিগুলোর জন্য, আর নন সার্ক কান্ট্রির জন্য। জসিম জুয়েল, 21শে টেলিভিশন, ঢাকা। সরকার নির্ধারিত নতুন দামে সন্তুষ্ট কাঁচা চামড়া ব্যবসায়ীরা, তবে ভবিষ্যতে এই দর ধরে রাখা যাবে কিনা তা নিয়ে সংশয়ে ট্যানারি মালিক সমিতি। দাম কমলেও এবছর চামড়া বিক্রি কম হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নির্ধারিত দাম নিশ্চিত করার তাগিদও দিয়েছেন তারা। তহিদুর রহমানের রিপোর্ট। গত কয়েক বছর ধরে পরিবেশ সহ নানা ইস্যুতে দেশের চামড়া শিল্পে মন্দা চলছে। করোনা মহামারী এই মন্দাকে আরও বাড়িয়েছে। চাহিদার 50%-এরও বেশি চামড়া সরবরাহ হয় কোরবানির ঈদে। করোনার প্রভাবে এবার সরবরাহ কমবে, এমন মত ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। পরিস্থিতি বিবেচনায় এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দর নির্ধারণ করা হয়েছে 35 থেকে 40 টাকা। ঢাকার বাইরে এই দর 28 থেকে 32 টাকা। অর্থনীতিবিদরা বলছেন, দাম না কমিয়ে অন্তত গেল বছরের দামে বিক্রি করা গেলে নিম্ন আয়ের মানুষের কল্যাণ হতো। বর্তমান অবস্থা বিবেচনায় বাড়ানোর যদি পরিবেশ নাও থাকতো, অন্তত আগের বছরের মূল্যটি স্থির রাখলেও এই ধরনের যারা নিম্ন আয়ের মানুষ বা মার্জিনাল সেকশনের মানুষ যারা এই চামড়া বিক্রির অর্থে জীবন নির্বাহ করতে চান, তাদের জন্য সুবিধা হতো। তবে এমন চিন্তার সাথে একমত নয় ট্যানারি মালিক সমিতি। গরিব ঠকবে কিনা সেটা আসলে আমার বোধগম্য নয়, কারণ যদি আপনার বাজারের সাথে তাল মিলিয়ে আপনার যদি বিক্রি করা না হয় বা কেনা না হয়, তাহলে কিন্তু আসলে দেখা যায় যে মৌসুম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এবং ট্যানারি মালিকরা কোনোভাবেই আপনার কিন্তু বেশি দামে চামড়া ক্রয় করবে না। সরকার নির্ধারিত দামে খুশি কাঁচা চামড়া আড়তদার সমিতি, আর ট্যানারি অ্যাসোসিয়েশন বলছে তাদের প্রস্তাব ছিল দর আরও কম করার। প্রস্তাব যারা কাঁচা র হাইটের পারচেস করে থাকি বা এখানে আমদানি করে থাকি, আমরা সবাই সন্তুষ্ট। এই কারণে আগে 1000 চামড়া কিনতে 25 থেকে 30 লাখ টাকা লেগে যেত। আমরা যেহেতু কম দামে কিনতে পারতেছি, এর জন্য আমরা হ্যাপি। এক্সপোর্ট মার্কেট কিন্তু টোটালি এখন আপনার বন্ধ আছে, সুতরাং আমরা যে এই চামড়া নিয়ে ট্রেনিং করে আমরা কোথায় সেল করব, সেটা নিয়েও কিন্তু আমরা আসলে চিন্তায় আছি। আসল ব্যবসায়ীরা যাতে ঋণ পায় তা নিশ্চিতে নজরদারি বাড়ানোর দাবি কাঁচা চামড়া আড়তদার সমিতির। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে নিজ নিজ স্বার্থে পরিবহন মালিক ও শ্রমিকদের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রাম সড়ক জনপদ বিভাগের লেন প্রকল্পের অগ্রগতি ও ঈদ প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই আহ্বান জানান তিনি। আমি ডিপো ক্যান্ডিক অনিয়ম বন্ধের কথা বলছি। সতর্ক না হলে, সংশোধন না হলে আমি কাউকে ছাড় দেব না। এখনও সড়কে পরিবহনে শৃঙ্খলা ফিরে আসেনি। আমি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক পরিবহনে আইন বাস্তবায়নে নিজ নিজ স্বার্থে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করছি। কিছু নদীর পানি কমলেও দেশের বিভিন্ন স্থানে অনেক নদীর পানি বিপদসীমার উপরে।
উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রিজ কালভার্ট ভেঙে বিপর্যস্ত সড়ক যোগাযোগ, পানিতে ডুবে রাস্তাঘাটে বেহাল অবস্থা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে আছে বিভিন্ন স্থানে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। গাইবান্ধার নদ নদীর পানি কমছে, তবে চরাঞ্চল সহ নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি থেকে এখনো পানি নেমে যায়নি। বাঁধের আশ্রিত মানুষ গবাদি পশু নিয়ে ঘরে ফিরতে পারছে না। দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ সবগুলো নদীর পানি বিপদসীমার উপরে। টাঙ্গাইলে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 11টি উপজেলার 83টি ইউনিয়নের 662টি গ্রাম প্লাবিত ও 6টি পৌর এলাকাও প্লাবিত হয়েছে। প্রায় 6.5 লাখ মানুষ পানিবন্দী। বন্যায় তলিয়ে গেছে 10,500 হেক্টর ফসলি জমি। ভেঙে গেছে রাস্তা, ব্রিজ ও কালভার্ট। দুর্গত এলাকায় শিশু খাদ্য, গবাদি পশুর খাদ্য সহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে। যমুনার পানি সামান্য কমলেও সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 9টি উপজেলার চরাঞ্চল সহ আশেপাশের এলাকার অধিকাংশ ঘরবাড়িতেই পানি বিরাজ করছে। মানিকগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পদ্মা ও যমুনা সহ অভ্যন্তরীণ নদী কালীগঙ্গা, ধলেশ্বরী নদীর পানিও বিপদসীমা অতিক্রম করছে। জেলা শহরে পানি ঢুকে পড়েছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের 3 নম্বর ফেরিঘাট পদ্মার তীব্র স্রোত ও ভাঙনে বিলীন হয়ে গেছে। রাজবাড়ীতে প্রতিদিনই পদ্মার পানি বাড়ছে, সেই সাথে নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগের মাত্রাও বাড়ছে। বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে, দেখা দিয়েছে খাদ্য সংকট, পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, নিম্নাঞ্চল থেকেও পানি নামছে। গোয়েনঘাটের সঙ্গে সংযোগকৃত 2টি রাস্তা বন্যার পানিতে ভেঙে গেছে। পাশাপাশি ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগরের রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জে 3য় দফা বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। 900 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। 22টি স্থানে স্রোতের তোড়ে সড়ক ভেঙে গিয়ে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। 40টি ব্রিজ ও কালভার্টের সংযোগস্থলের ক্ষতি হয়েছে এবং হাওড় পাড়ে ঢেউয়ে অন্তত 30টির বেশি ভিলেজ প্রোটেকশন লাইনের সমস্যা দেখা দিয়েছে। কোনোটি আবার পুরো ভেঙে গেছে। গাজীপুরের তুরাগ ও বংশী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কালিয়াকৈর উপজেলার 102টি গ্রাম বন্যা কবলিত। নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। বন্যার্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে 8টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচে আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজধানীতে নকল প্রসাধন তৈরির কারখানা, মালিককে জেল জরিমানা করল র্যাব। করোনায় সীমিত পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু, প্রথম পর্যায়ে অংশ নিচ্ছেন 1000 হাজি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। নকল প্রসাধনী তৈরি করার অভিযোগে রাজধানীর শনির আখড়ার এসটিজে কোম্পানি মালিককে 6 লাখ টাকা জরিমানা ও 1 বছর কারাদণ্ড দিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে নকল বিদেশি বডি স্প্রে সহ 10 আইটেমে প্রায় 1 লাখ বোতল জব্দ করেছে র্যাব। কারখানার মালিক শহীদুল ইসলাম বলেন, 2 বছর ধরে এসব নকল প্রসাধনী বাজারজাত করা হচ্ছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নামিদামি কোম্পানি পণ্য তৈরি করে ক্রেতাদের প্রতারণা করছিল এসটিজে কোম্পানি। বিএসটিআই অনুমোদন ছাড়াই এসব প্রসাধন তৈরি হচ্ছে বলেও জানান তিনি। ফক্সেন্ট, ওইটার ভিতরে আতরের ফ্লেভার আর পানি দিয়া ওইটা তৈরি করা হয়। আর ওগুলোর ভিতরে আছে ওই পিপারমেন্ট, গোলথিরিয়া, যেগুলো ব্যথার জন্য কাজ করে, ওগুলো দেওয়া হয়। এটা মিটফুটের থেকে আনা হয়। মূলত এখানে ফগ আপনারা দেখেছেন, যেটা ইন্ডিয়ান ব্র্যান্ড, বাট এখানে নকল করা হচ্ছে এবং ইউনিলিভারের যে পন্ডস এটি সহ আরও সর্বমোট 10 প্রকারের এখানে কসমেটিক্স আমরা এখানে জব্দ করেছি। এসটিজেড কেমিক্যাল কোম্পানি লিমিটেড, তার স্বত্বাধিকার শহীদুল ইসলাম শাহিন, তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এবং 6 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি। অর্থদণ্ড অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দলের গঠনতন্ত্র মেনেই মহাসচিব হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সাংবাদিকদের জাতীয় পার্টির মহাসচিব বলেন, দলের শক্তি বৃদ্ধি করতে চেয়ারম্যান তাকে এ পদে নিযুক্ত করেছেন। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে ঈদের পর থেকে জাতীয় পার্টির কার্যক্রম শুরু হবে। এটা রায় দিয়ে গেছেন, যখন যেটা পুনর্গঠন করা দরকার বা পুনর্বিন্যাস করা দরকার সেটা আপনি করতে পারবেন। এটা হলো ডেমোক্রেটিক সিস্টেম এবং সেই রায় অনুযায়ী উনি এই মহাসচিব পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছেন। ওনার বিবেচনায় উনি যেটা সঠিক মনে করেছেন, যেটা উনি ওনার দিগ্য চিন্তা চেতনা যেটাকে কাজ যেটাকে মনে করেছেন পার্টির জন্য ভালো হবে, উনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। এবং এটা সব দলই হয়, আমার দলে হয়েছে। আর কোনো পার্টি তো স্ট্যাটিক কিছু না, সব কিছু তো পরিবর্তনশীল। মাদারীপুরের শিবচরে বন্যার্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সৃষ্টি হিউম্যান রাইটস। উপজেলার সন্ন্যাসীচর ইউনিয়নের বানভাসীদের জন্য সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন মুন্না ৩০০ মানুষের মাঝে ঈদ উপলক্ষে চাল, সেমাই, চিনি, গুঁড়ো দুধ ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন। সরকারের পাশাপাশি বন্যা দুর্গতদের সহায়তায় সচ্ছলদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। অন্যতম জনপ্রিয় সুপার শপ ইউনিমার্টের বিভিন্ন পণ্য এখন থেকে পাওয়া যাবে evalley.com.bd-তে। ই কমার্স ভিত্তিক দেশের অন্যতম শীর্ষ অনলাইন মার্কেট প্লেস ইভ্যালিতে ইউনিমার্টের শপ থেকে পণ্য অর্ডার করে হোম ডেলিভারি পাবেন গ্রাহকরা। বুধবার ইভ্যালির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বলা হয়, সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর সাতারকুল ইউনাইটেড সিটিতে স্বাক্ষরিত এই চুক্তিপত্রে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মর্তুজা জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। আবার স্বাগত রাত 11টার 21 সংবাদে। এবার খেলার খবর। নিষেধাজ্ঞা 1.5 বছর কমলেও খুশি নন পাকিস্তানি ব্যাটসম্যান ওমর আকমল। দুর্নীতি প্রস্তাব গোপন করার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে 3 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার ওমর আকমল। গত 27 এপ্রিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এই নিষেধাজ্ঞা আরোপ করে। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেন আকমল। আপিলের প্রেক্ষিতে 3 বছরের শাস্তি কমিয়ে 1.5 বছর করা হয়েছে, কিন্তু এতেও খুশি নন ওমর আকমল। নিষেধাজ্ঞার ফলে 2021 সালে 19 আগস্টের পর নিষেধাজ্ঞা উঠে যাবে তার। এরপরই ফিরতে পারবেন সব ধরনের ক্রিকেটে। ইতালিয়ান ফুটবল লিগ সিরি আতে আজ জুভেন্টাসের প্রতিপক্ষ ক্যালিয়ারি। বাংলাদেশ সময় রাত 1:45টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের শেষ ম্যাচে সাম্পদোরিয়াকে 2-0 গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে এই ম্যাচে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচে জয় চায় শিরোপাজয়ী জুভেন্টাস। 36 ম্যাচ শেষে 26 জয়ে 83 পয়েন্ট নিয়ে টেবিলের 1 নম্বরে জুভেন্টাস, আর 42 পয়েন্ট নিয়ে ক্যালিয়ার অবস্থান টেবিলের 14 নম্বরে। এদিকে রাতের একই সময় মুখোমুখি হবে তুরিনো ও রোমা। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। খাদ্য নিরাপত্তা, কৃষির অগ্রগতি ধরে রাখায় আহ্বান প্রধানমন্ত্রী। টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার। করোনা সংক্রমণে 143 দিনে মৃতের সংখ্যা 3000 ছাড়ালো, শনাক্ত 2,30,000-এর কাছাকাছি। রাজধানীর আবাসিক এলাকায় অলিগলিতে পশুর হাট, বেচা কেনা নেই মশলার বাজারে।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।